একজন বৃদ্ধ ট্যাটু আর্টিস্ট এক যুবক গ্যাংস্টারের শরীরে ট্যাটু আঁকছিল। বৃদ্ধকে দেখে মনে হচ্ছিল ট্যাটু আঁকাতে সে বেশ পারদর্শী। তো ট্যাটু আঁকার মাঝপথে ওই গ্যাংস্টার ছোকরা হাতে করে একটা খাম নিয়ে আসে, আর সে ওইটা খুলে তার মধ্যে অনেক কালো বালি দেখতে পায়। তখন ওই গ্যাংস্টার এই কালো বালি দেখে তার কোনো মানে বুঝতে পারে না, কিন্তু সেই ট্যাটু আর্টিস্ট বৃদ্ধ লোকটি ওই কালো বালি দেখে ভয়ে একেবারে বাকরুদ্ধ হয়ে যায় আর বলে এই কালো বালি ভয়ঙ্কর নিনজাদের পৃথিবীতে আসার চিহ্ন। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে আর বলে তুমি একজন ভীতু মানুষ, তাই তোমার কাছে এমনটাই মনে হয়। ঠিক তখন ওই বৃদ্ধ তার বুকে একটা ক্ষতচিহ্ন দেখিয়ে বলে যুবক বয়সে একজন নিনজা আমাকে খুব বাজেভাবে আহত করেছিল। কিন্তু এটা দেখে তারা সবাই হাসতে থাকে। আর তখন হঠাৎ একজনের মাথা খুব ধারালো কিছু একটা দিয়ে দুটুকরো হয়ে যায়। এরপর একটা শেকল নিচে এসে একজনকে উপরে তুলে নিয়ে যায় আর তাকেও টুকরো টুকরো করে নিচে ফেলে দেওয়া হয়। এরপর ওই গ্যাংস্টারেরা কিছু বুঝে ওঠার আগেই সেখানে রক্তের বন্যা বয়ে যায় আর একে একে প্রত্যেকটা গ্যাংস্টারকেই মেরে ফেলা হয়। এরপর সেখানে অন্ধকারের ভেতর থেকে কালো কাপড় পরিহিত একজন নিনজা বেরিয়ে আসে, আর সেই মূলত এতক্ষণই ধ্বংসলীলা চালিয়েছে। এবারে নিনজাদের ব্যাপারে একটুখানি জেনে নেওয়া যাক। জাপানে একটা অদ্ভুত শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে পৃথিবীর কোনা কোনা থেকে স্পেশাল কিছু বাচ্চাদেরকে তুলে আনা হতো আর তাদেরকে সম্পূর্ণ পৃথিবী থেকে আলাদা রেখে তৈরি করা হতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নিনজা বা খুনি হিসেবে। এদেরকে মানুষ মারার জন্য ব্রেন ওয়াশ করানো হয় এবং হাইলি ট্রেন্ড খুনি নিনজা বানানোর জন্য কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই সম্পূর্ণ স্কুলটা মাস্টার ইয়োজনু নামের একজন লোক চালাতো। এই নিনজাদের মূলত পৃথিবীর বড় বড় লোকেরা নিজের সুরক্ষার জন্য বা কাউকে মারার জন্য ভাড়া করে নিয়ে যেত, কারণ এই নিনজারা চোখের পলকে কাউকে মেরে সেখান থেকে চলে যেতে পারত। আর এই এক একজন নিনজার দাম ছিল 100 কেজি স্বর্ণ, মানে কেবলমাত্র 100 কেজি সোনা দিতে পারলেই কেউ একজন নিনজাকে ভাড়া নিতে পারত। মাস্টার অনেক বছর ধরে লুকিয়ে এই স্কুলটা পরিচালনা করে। রাশিয়ান প্রেসিডেন্ট, জাপানিজ প্রাইম মিনিস্টার ছাড়াও এই পর্যন্ত মাস্টারের তৈরি করা নিনজা অনেক লোককেই হত্যা করেছে। একদিন মাস্টার সবার সামনে রাইজো নামের একটি বাচ্চাকে পরিচয় করিয়ে দেয় আর বলে রাইজো আজ থেকে তোমাদের সাথেই থাকবে। ওর বাবা মা কেউ নেই, তাই আমি ওকে রাস্তা থেকে তুলে এখানে নিয়ে এসেছি। মাস্টারের সবসময় মনে হতো যে সে মারা গেলে রাইজো এখানকার পরবর্তী মাস্টার হবে, কারণ সে রাইজোর ভেতরে সবসময় একটা চাপা হিংস্রতা দেখতে পেত। রাইজোকে মাস্টার এতটাই কঠিন ট্রেনিং দিত যে মাত্র 10 বছর বয়সেই তার শরীরে অনেক আঘাতের দাগ পড়ে গিয়েছিল। রাইজো যতবারই ট্রেনিংয়ে কোনো না কোনো ভুল করত, ঠিক ততবারই তাকে শাস্তিস্বরূপ এমন ভয়ঙ্কর আঘাত করা হতো। নিনজাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তাদেরকে কোনো রকম শব্দ ছাড়া একেবারে লুকিয়ে লুকিয়ে হাঁটতে হয়। তাই মাস্টার রাইজোকে একটা কঠোর পাটাতনের উপর একটু শব্দ না করে হাঁটতে বলে, কিন্তু রাইজো হাঁটতে গিয়ে হঠাৎ শব্দ করে ফেলে। এতে মাস্টার রাইজোর পায়ে মেরে মেরে রক্ত বের করে দেয় আর ওই রক্তমাখা পা নিয়ে রাইজো আবারও হাঁটতে থাকে। ওই দিন রাতে রাইজো তার পায়ের ব্যথার কারণে ঘুমোতে পারছিল না, আর ঠিক তখনই সেখানে কিরিকো নামের একটি মেয়ে আসে, আর সেও ওই স্কুলের একজন ছাত্রী। কিরিকো সেখানে এসে রাইজোর পায়ে মালিশ করে দেয় আর এতে রাইজো অনেক সুস্থ হয়ে যায়। ওইখানকার বাচ্চাদেরকে শেখানো হতো তাদের মনে যেন কারোর জন্য কোনো দয়া মায়া বা ফিলিংস না থাকে, কিন্তু কিরিকো একদম আলাদা। সে কাউকে মারা এবং কষ্ট দেওয়া একেবারেই পছন্দ করতো না। তো এভাবেই আস্তে আস্তে সময় যেতে থাকে এবং রাইজো আর কিরিকো অনেক বড় হয়ে যায়। যদিও তারা একে অপরের সাথে কখনো কথা বলতো না, কিন্তু মনে মনে তাদের একে অপরের প্রতি একটা আলাদা রকম ফিলিংস কাজ করত। রাইজো এখন তাদের ক্লানের সব থেকে হিংস্র এবং ক্ষিপ্র নিনজাতে পরিণত হয়েছে। কিন্তু একদিন ট্রেনিং এর সময় রাইজোর অপোনেন্ট তাকে চিটিং করে ফাইটিং এ হারিয়ে দেয়, কিন্তু মাস্টার এই চিটিংকে স্বীকৃতি দেয় আর রাইজোকে পরাজিত বলে ঘোষণা করে। সে বলে প্রতিপক্ষ যে কোনো মূল্যে তোমাকে হারাতে চাইবে, তাই তোমার সবসময় প্রস্তুত থাকা উচিত। এরপর মাস্টার রাইজোর পেটের মধ্যে দুটো আঙ্গুল ঢুকিয়ে দেয় আর বলে দেখো এটা হচ্ছে আসল যন্ত্রণা। এরপর হেরে যাওয়ার শাস্তি হিসেবে মাস্টার রাইজোকে একটা অন্ধকার রুমে লক করে রাখে আর বলে কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াই তোমাকে আজ রাত এখানে থাকতে হবে। পরদিন সকালে মাস্টার রাইজোর কাছে গিয়ে দেখে সে ট্রেনিং এর জন্য রেডি হয়ে বসে আছে, আর এটা দেখে মাস্টার রাইজোর ওপর অনেক প্রাউড ফিল করে। সেদিন ওই শাস্তির পর রাইজো আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় আর সেখানে সবার থেকে ভালো একজন নিনজাতে পরিণত হয়। সে এতটাই দক্ষ হয়ে গিয়েছিল যে চোখে কাপড় বাঁধা অবস্থাতেও তার প্রতিপক্ষকে সে হারিয়ে দিতে পারত। এসব দেখে কিরিকো অনেক বেশি খুশি হয়, কিন্তু সেই খুন খারাপই একদমই পছন্দ করত না, তাই সে বারবার এখানকার নিয়ম ভাঙতে থাকে। রাইজো তাকে অনেকবার বারণ করে, কারণ সে জানে মাস্টার এসব জানলে কিরিকোর হার্ট বের করে এনে তাকে মেরে ফেলবে। কিন্তু কিরিকো তখন বলে আমার হার্ট তো তোমার সাথে জুড়ে আছে, তাই কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এর পরদিন একটা ট্রেনিং এর সময় কিরিকোকে তার অপোনেন্টকে একটা ছুরি দিয়ে আঘাত করতে বলা হয়, কিন্তু সে এটা করতে চায় না। তাই মাস্টার রেগে গিয়ে ওই ছুরি দিয়ে তার গাল কেটে দেয় এবং তাকে একটা খাঁচায় বন্দি করে রাখে। তবে রাইজোর কিরিকোর জন্য অনেক খারাপ লাগছিল, তাই সে রাতে লুকিয়ে কিরিকোর সাথে দেখা করে এবং তাকে পানি পান করায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায় এবং একদিন রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন কিরিকো সেই খাঁচা থেকে বেরিয়ে ওই নিষ্ঠুর বন্দিশালা থেকে পালিয়ে যেতে চায় আর রাইজোকে বলে তুমিও আমার সাথে চলো, বাইরে গিয়ে আমরা সুন্দরভাবে সাধারণ মানুষের মতো বাঁচবো।
তখন রাইজো বলে, এতদিনে এই বন্দিশালাটাই আমার দুনিয়া হয়ে গিয়েছে, তাই আমি মাস্টারের একজন আদর্শ ছাত্র হিসেবে এখানে থেকে যেতে চাই। তার চেয়ে বরং তুমি চলে যাও, কপালে থাকলে হয়তো কোনোদিন আমাদের দেখা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কিরিকো পরের দিনই ধরা পড়ে যায় আর তাকে বেঁধে সবার সামনে নিয়ে আসা হয়। শাস্তিস্বরূপ মাস্টার কিরিকোকে মৃত্যুদণ্ড দেয়। আর তখনই রাইজোর চোখের সামনে কিরিকোর হৃৎপিণ্ড বরাবর একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। এতে কিরিকো সেখানেই মারা যায়। আর বলতে গেলে ওই দিনই রাইজোর অর্ধেক মৃত্যু হয়ে যায়, কারণ সে কিরিকোকে অনেক ভালোবাসতো। তবে এই ঘটনার পরেও সে মাস্টারের অনুগত ছাত্র হিসেবে সেখানে থেকে যায়। এরপর অনেকগুলো বছর কেটে যায়। আর বার্লিনে অবস্থিত ইন্টারপোলের একটা হেডকোয়ার্টারে মিকা নামের একটা মেয়ে তার বস রায়ানকে বলে, আমি রিসার্চ করে দেখেছি পৃথিবীতে এখনো নিনজাদের অস্তিত্ব আছে। কিন্তু রায়ান কোনোভাবেই তার এই কথা বিশ্বাস করে না, তাই সে প্রমাণস্বরূপ তার কিছু রিসার্চ পেপার দেখায় আর বলে পৃথিবীর বড় বড় সব নেতারা নিনজাদের কেনার জন্য এখনো অনেক টাকা ব্যয় করছে। তো নিনজাদের সাথে বিশ্ব রাজনৈতিক নেতাদের যোগাযোগ দেখে রায়ান এই ঘটনা নিয়ে তদন্ত করতে আগ্রহী হয়। তখন তারা সামান্য খোঁজাখুঁজি করে জানতে পারে যে এর আগে উইলিয়াম নামের একজন রাশিয়ান কেজিবি এজেন্ট এই নিনজাদের ব্যাপারে খোঁজাখুঁজি করে অনেক প্রমাণ বের করে ফেলেছিল, কিন্তু এরপরেই তাকে মেরে ফেলা হয়। এদিকে রাইজোও তখন ওই বার্লিন শহরে ছিল একটা সিক্রেট মিশন পূরণ করার জন্য, আর সে প্রতিদিন সকালে উঠে তার মাস্টারের কথা মতো কিছু ব্যায়াম করে নেয়। একদিন সে একটা লন্ড্রি শপে যায় আর সেখানে বেশ সুন্দর একটা মেয়েও আসে। মেয়েটি রাইজোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় মেয়েটি এখানে তাকে মারার জন্য এসেছে, তাই তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই হয়। আর এক পর্যায়ে রাইজো মেয়েটিকে মেরে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এদিকে মিকা নামের ওই মেয়েটি নিনজাদের ব্যাপারে তথ্য জোগাড় করার জন্য সেই উইলিয়াম নামের লোকটির স্ত্রীর কাছে যায়, মানে যাকে নিনজাদের ব্যাপারে তথ্য জোগাড় করার কারণে মেরে ফেলা হয়েছিল। ওই মহিলা মিকাকে বলে, আমার স্বামী একজন সাহসী অফিসার ছিলেন, কিন্তু নিনজাদের ব্যাপারে জানার পরে সে কেমন যেন সবসময় ভয় পেত আর বাসার প্রতিটা দরজাতেই দুটো করে লক ব্যবহার করত, যাতে কেউ বাসায় ঢুকতে না পারে। সেই সাথে বাড়ির প্রতিটা কোনায় কোনায় সে অনেক উজ্জ্বল আলো লাগিয়ে দেয়, অর্থাৎ যাতে কোথাও কোনো ছায়া না থাকে, যাতে তার বাড়ির আশেপাশে কোথাও নিনজা লুকিয়ে থাকতে না পারে। কিন্তু একদিন রাতে হঠাৎ সব আলো নিভে যায় এবং নিনজারা এসে তাকে মেরে ফেলে। তো যাই হোক, ওই দিন রাতে মিকা বাড়িতে ফিরে দেখতে পায় ইলেকট্রিসিটি না থাকার কারণে গোটা বাড়ি অন্ধকার হয়ে আছে। এসব দেখে তার মনের মধ্যে একটু একটু ভয় হতে শুরু করে। আর তখনই হঠাৎ করে অন্ধকার থেকে একজন নিনজা তার উপর আক্রমণ করে বসে, কিন্তু সৌভাগ্যবশত তখন সেখানে আর একজন নিনজা মিকাকে বাঁচিয়ে নেয় আর ওই অপর নিনজাকে মেরে ফেলে। এরপর দেখা যায় মিকাকে বাঁচানো নিনজাটা আর কেউই নয় বরং রাইজো নিজেই। এরপর রাইজো কল্পনাতে চলে যায় সে কিছুদিন আগে তার জীবনের প্রথম মিশন কমপ্লিট করেছে আর টার্গেটকে অনেক নিস্ত্রিংসভাবে হত্যা করেছে। এরপর সে ক্ল্যানের বাকি সবার সাথে দেখা করার জন্য একটা উঁচু বিল্ডিং এর ছাদে যায়। তখন মাস্টার রাইজোকে বলে, আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করি। এটা বলে সে রাইজোর কাছে যায়, কিন্তু রাইজো তখনই তার ধারালো অস্ত্র দিয়ে মাস্টারের উপর আক্রমণ করে আর তার মুখের মাঝ বরাবর কেটে যায়। এরপর সেখানে থাকা বাকি নিনজারা রাইজোকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু রাইজো সেখান থেকে নিচে পড়ে যায় এবং সৌভাগ্যক্রমে পানির ভেতরে পড়ায় রাইজো তখন প্রাণে বেঁচে যায়। আর ওই দিনের পর থেকে রাইজো তার মাস্টারের বিপক্ষ হয়ে গিয়েছে। মূলত রাইজো তার প্রতি এতদিনের সব অত্যাচার আর তার ভালোবাসার মানুষের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। তাছাড়া মাস্টারের এমন অবৈধভাবে লুকিয়ে নিনজা তৈরি করা আর তাদের এসব অনৈতিক কাজ রাইজো কখনোই সাপোর্ট করেনি। এরপর রাইজো মিকাকে বলে, আমি নিনজা হলেও এখন নিনজাদের বিপক্ষে, আর আমি মাস্টারের সব মিশন নষ্ট করার চেষ্টা করছি, আর এই কারণেই আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তো যাই হোক, এরপর মিকা তার সিনিয়র অফিসারকে ফোন করে বলে রাইজো তার সাথেই আছে। আর এরপর মিকা রাইজোকে নিয়ে রায়ানের সাথে দেখা করতে আসলে সেখানে হঠাৎ অনেক পুলিশ চলে আসে আর রাইজোকে ধরে ফেলে। তারা রাইজোকে একটা গোপন জেলখানায় আটকে রাখে। এসব দেখে মিকা রায়ানের উপর রেগে যায়, কারণ রায়ান ইচ্ছা করেই রাইজোকে ধরিয়ে দিয়েছে। তখন রায়ান বলে, এসব ভয়ঙ্কর নিনজারা অনেক বিপজ্জনক হয়, তাই এদেরকে কখনোই বিশ্বাস করতে নেই। তাছাড়া রাইজোকে অনেক সুরক্ষিত জেলে রাখা হয়েছে, তাই ওখানে তার কোনো বিপদ হবে না। এরপর মিকা রাইজোর সাথে দেখা করার জন্য ওই জেলখানায় যায় আর তাকে পানি খেতে দেয়। তখন রাইজো বলে, তোমাদের হাতে বেশি সময় নেই, নিনজারা কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে চলে আসবে আর এই জায়গাটাকে শ্মশান বানিয়ে রেখে চলে যাবে। এরপর মাইকো গিয়ে রায়ানকে বিষয়টা জানায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হঠাৎ সেখানে সব লাইট নিভে যায় আর নিনজারা একে একে বাইরে বেরিয়ে আসে। পুলিশের হাতে পৃথিবীর সব থেকে অত্যাধুনিক অস্ত্র থাকলেও তারা কিছুই করতে পারছিল না। নিনজারা একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। তখন মিকা দৌড়ে রাইজোর কাছে যায় আর তার হাতের হ্যান্ডকাফ খুলে দেয়। রাইজো এরপর নিনজাদের সাথে লড়াই করে মিকাকে সেখান থেকে নিয়ে পালাতে থাকে। মাস্টারের সব থেকে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এতগুলো নিনজার সাথে একা একা লড়াই করতে গিয়ে রাইজোর অবস্থা ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়। তো যাই হোক, রাইজো প্রায় হেরেই যাচ্ছিল এবং একজন নিনজা তাকে মারার জন্য তলোয়ার উঁচু করে, কিন্তু তখনই সেখানে মিকা চলে আসে আর তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দেয়। রাইজোকে গাড়িতে তুলে মিকা ডক্টরের কাছে যেতে চায়, কিন্তু এত আঘাত পাওয়া সত্ত্বেও সে ডাক্তারের কাছে যেতে চায় না, তাই মিকা তাকে তার বাড়িতে নিয়ে আসে। মিকা আহত অবস্থায় পড়ে থাকা রাইজোর পাশে বসে কান্না করতে করতে ক্ষমা চায় আর বলে, তুমি আমার জান বাঁচিয়েছো, অথচ আমি তোমাকে বিপদে ফেললাম। এদিকে পুলিশ অফিসাররা জেনে যায়
মিকা রাইজোকে তার বাড়িতে নিয়ে এসেছে, তাই তারা মিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই কতগুলো নিনজা এসে রাইজোকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর পুলিশ এসে রাইজোকে খুঁজে না পেলে মিকা জানায় কিছুক্ষণ আগে একদল নিনজা এসে রাইজোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এদিকে ওই ক্লানে রাইজোকে মাস্টারের সামনে উপস্থিত করা হয়। মাস্টার যেহেতু রাইজোকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, তাই সে তাকে শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। কিন্তু তবুও রাইজো তার কাছে ক্ষমা চায় না, আর এটা দেখে তো মাস্টার আরো বেশি রেগে যায়। এরপর রাইজোকে সেই জায়গায় এনে বেঁধে রাখা হয় যেখানে কিরিকো অর্থাৎ রাইজো সেই ভালোবাসার মানুষকে মেরে ফেলা হয়। এরপর মাস্টার রাইজোর পেটের মধ্যে একে একে 3বার আঙুল দিয়ে আঘাত করে। সাধারণত কাউকে এরকম একবার আঘাত করলেই সে মারা যায়, কিন্তু রাইজো অনেক শক্তিশালী ছিল বলে তার মুখ থেকে শুধুমাত্র কিছুটা রক্ত বের হয়, আর ওই রক্তের সাথে তার মুখ থেকে একটা ট্র্যাকিং ডিভাইস নিচে পড়ে যায়। আসলে মিকা রাইজোকে বাঁচানোর জন্য এই ট্র্যাকিং ডিভাইসটা তাকে দিয়েছিল। এরপর ট্র্যাকিং ডিভাইসের লোকেশন ট্র্যাক করে মিকা সম্পূর্ণ পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। আর নিনজারা কিছু বুঝে ওঠার আগেই সেই পুলিশ অফিসারেরা সেখানে অতর্কিত হামলা চালায়। পুলিশেরা তাদের সম্পূর্ণ দলবল এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু তবুও দুই দলের অনেক সদস্য মারা যায়। যেহেতু নিনজারা অন্ধকারের মধ্যে মারামারি করে, তাই পুলিশেরা সম্পূর্ণ জায়গাটিকে আলোকিত করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপর থেকে হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। মিতা তাড়াতাড়ি গিয়ে রাইজোর হাতের বাঁধন খুলে দেয় এবং চারদিকে আগুন এবং রক্তের বন্যা বয়ে যেতে থাকে। আর তখনই রাজোর সাথে বেশ কয়েকজন নিনজার মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। রাজো সবার সাথে প্রাণপণে লড়াই করে সে তার ভয়ঙ্কর হিংস্রতা আর অভিজ্ঞতা দিয়ে সবাইকে হারিয়ে দেয়। আর এখনই যুদ্ধে কেবলমাত্র বেঁচে আছে রাইজো এবং তার মাস্টার। রাইজো মাস্টারকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে তাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু এখানে রাইজো মাস্টারের উপর আক্রমণ করতে গেলে মাস্টার মুহূর্তের মধ্যেই তাকে কুপকাত করে ফেলে। মাস্টার রাইজোকে বলে, আজকের এই ধ্বংসলীলা শুধুমাত্র তোমার জন্য হচ্ছে, তুমি যদি আমার কথা শুনতে তাহলে এসব কিচ্ছুই হতো না। তখন রাইজো বলে, তুমি আমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছ, তাই তোমাকে মারার পর আমি যে নিঃশ্বাসটা নেব সেটা হবে আমার প্রথম নিঃশ্বাস। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এরপর রাইজোকে সাহায্য করার জন্য মিকা বন্দুক হাতে নিয়ে সেখানে আসে, কিন্তু মাস্টার ছায়ার মধ্যে গায়েব হয়ে যায় এবং মিকাকে পেছন থেকে একটা ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এটা দেখে রাইজোর মাথায় যেন রক্ত চেপে যায়, আর সে উঠে মাস্টারকে এবার ক্ষিপ্রতার সাথে আঘাত করে। এবার রাইজো মাস্টারকে কাবু করে ফেলে, আর অবশেষে সে মাস্টারের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এরপর রাইজো মিকাকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং মেডিকেল টিম তার ট্রিটমেন্ট করতে শুরু করে। তখন হঠাৎ নিকা চোখ খুলে ফেলে আর বলে, জন্মের পর থেকেই আমার হার্ট বুকের ডান পাশে, অর্থাৎ এই যাত্রায় সে বেঁচে যাবে। এরপর রাইজো গিয়ে সেই দেয়ালের উপর উঠে দাঁড়ায় যেখান থেকে কিরিকো তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। তো গাইস, এই ছিল আমাদের আজকের গল্প।